এই ড্রামার শুরুতে আমরা ফিমেল লিড লিংকে দেখি যে একটি দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায় এবং তখনও দেখতে পাই ওর ভাই ওকে ঝড় বৃষ্টির রাতে নিয়ে পালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে লিংয়ের ভাই যার নাম ইয়ান। তো লিনের বিয়ে রাজ্যের নিষ্ঠুর রাজা জুনের সাথে হয়েছে। এবার ওই নিষ্ঠুর রাজা থেকে লিংকে বাঁচানোর জন্য ইয়ান ওকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। লিং বলে, কিন্তু মহারাজ যদি এটা জানতে পারে তাহলে তোমাকে মেরে ফেলবে, আর আমি চাই না আমার জন্য তোমার ক্ষতি হোক। জুন বলে, চিন্তা করো না, আমার কিছুই হবে না, আমি আছি তো তোমার সাথে। তখনই একটি তলোয়ার ওদের দিকে ধেয়ে আসে এবং ওই তলোয়ারটি সোজা ক্যারেজ ভেদ করে চালকের বুকে ঢুকে যায়। তখনই সেখানে রাজ্যের রাজা জুন চলে আসে এবং জুন হচ্ছে এই ড্রামার হিরো। জুন বলে, অবশেষে আমি তোমাকে খুঁজে পেলাম। জুনকে দেখে লিং বেশ ভয় পেয়ে যায়। জুন এখানে লিংয়ের গলা চেপে ধরে। ততক্ষণে ইয়ান মাথায় বাড়ি খেয়ে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। জুন ইয়ানকে ধরে এক ঝটকায় বাইরে বের করে দেয়। ইয়ান সামনে তাকালেই জুনের গার্ডদেরকে দেখতে পায়, যারা ওকে মারার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। লিং জুনের কাছে অনুরোধ করে বলে ইয়ানকে যেতে দিতে, ইয়ানের এতে কোনো দোষ নেই। জুন বলে, তার আগে তুমি এটা বলো, তোমার তো এখন আমার বেডে থাকার কথা, তুমি এখানে কি করছো? আচ্ছা ঠিক আছে, আমি ইয়ানকে ছেড়ে দেব, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে এখানেই নাইট স্পেন্ড করতে হবে। ততক্ষণে বাইরে জুনের গার্ডেরা ইয়ানকে গাছের সাথে ঝুলিয়ে দেয় টর্চার করার জন্য। ইয়ান সামনে তাকালে ক্যারেজের ভিতরে ওদের ছায়া দেখতে পায় এবং ইয়ান খুব স্পষ্টভাবে ওদের কথাবার্তা শুনতে পাচ্ছিল। লিং বলে, ইয়ান আমার বড় ভাই হয়, আমি তাকে সম্মান করি, আমি কি করে তার সামনে এসব কিছু করব? জুন বলে, ঠিক আছে, যেহেতু ও পথে কাটা তাহলে আমি ওকে পথ থেকে সরিয়ে দিচ্ছি। এবার লিংয়ের হাতে আর কিছুই করার ছিল না, তাই নিজের অনিচ্ছা সত্ত্বেও ও সেখানে জুনের সাথে মিলিত হতে শুরু করে এবং বাইরে থেকে সব কিছুই ছায়ার মাধ্যমে ইয়ান দেখতে পায়। ইয়ানের অনেক খারাপ লাগে। লিং জুনকে বলে, আপনি যা বলবেন আমি তাই করতেই রাজি আছি, কিন্তু আগে আমার ভাই ইয়ানকে যেতে দিন। এবার এটা শুনে জুন তো রেগে যায় আর বলে, তুমি এখন ওই বাইরের ছেলেটাকে নিয়ে চিন্তা করছো? ঠিক আছে, ওকে এবার আমার পথ থেকে সরাতেই হবে। বলেই জুন তখন ইয়ানকে মারার জন্য তলোয়ার হাতে বেরিয়ে আসে এবং যখনই ও ইয়ানকে মারতে যাবে তার আগেই সামনে চলে আসে লিং, যার জন্য লিংয়ের বুকে তলোয়ার গেঁথে যায়। ইয়ান এটা দেখে চিৎকার করে ওঠে। জুন এটা করতে চায়নি, নিজের অজান্তেই ওর চোখ দিয়ে পানি চলে আসে। লিন মাটিতে লুটিয়ে পড়ে। তখনই ওর চোখের সামনে একটি ঝোনাকি পোকা চলে আসে। পরক্ষণে লিং নিজেকে অন্য একটি জায়গায় আবিষ্কার করে। নৌকা চালক বৃদ্ধা লোকটি বলে, তুমি এখন মৃত্যু এবং জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো, আমি চেয়েও তোমাকে আর সামনে নিয়ে যেতে পারছি না। সেটার কারণ কি তোমাকে খুঁজে বের করতে হবে। যতক্ষণ না তুমি নিজের ইচ্ছা শক্তির দ্বারা এটা করতে পারছো ততক্ষণ তুমি পুনর্জন্ম নিতে পারবে না। এখানে আমরা লিংয়ের জীবন সম্পর্কে কিছু জানতে পারি। লিংয়ের জীবনও বাকি 5টা মেয়ের মতোই ভালো ছিল। লিং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। তবে এমনই একদিন লিংয়ের বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে বিষ খাইয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর লিংয়ের মাকে জোর করে দ্বিতীয় বিয়ে দেওয়া হয়। সেটা সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এমনকি সেই বছরেই জুন রাজ্য দখল করে রাজার সিংহাসনে বসে এবং প্রথম দেখায় ও লিংয়ের প্রেমে পড়ে যায় এবং লিংকে জোর করে নিজের উপপত্নী বানিয়ে নেয়। লিং আফসোস করে, সবার মতো ওর জীবনটাও কেন সাধারণ হলো না। কিন্তু এখন ওকে পুনর্জন্ম নিতে হলে কারণ খুঁজতে হবে যে কেন সামনে এগোতে পারছে না। বৃদ্ধা লোকটি বলে, ইচ্ছা শক্তি থাকলেই তুমি সব কিছু করতে পারবে, নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাও। মূলত আসল দুনিয়ায় লিংয়ের মৃত্যু তো হয়ে গিয়েছে সত্যি সত্যি, কিন্তু তারপরও জুন ঠিক করে লিংকে এভাবেই নিজের কাছে রেখে দেবে। ইয়ান চিৎকার করে বলে, ও মারা গিয়েছে, এখন তো ওকে মুক্তি দাও, এমন কেন করছো তুমি? জুন বলে, কে বলেছে ও মারা গিয়েছে? যতক্ষণ না আমি ওর দাফন কাজ করছি ততক্ষণ ওর আত্মা মুক্তি পাবে না এবং ও আমার কাছেই থেকে যাবে। ও আমার সম্পত্তি, আমি ওকে কোথাও যেতে দেব না। লিংয়ের মৃতদেহ যাতে পচে না যায় তাই জুন কিছু রাসায়নিক পদার্থ দ্বারা সেটাকে সংরক্ষণ করে রাখে। এবার এসব কিছু দেখে এই দুনিয়ায় বসে লিং তো অনেক রেগে যায়। তবে জুন বলে, তুমি হচ্ছ আমার ওয়াইফ,
আমার সম্পত্তি, আমি তোমাকে কি করে যেতে দিতে পারি বলো? লিং এবার আরও রাগে ফেটে পড়ে। একটা মানুষ কতটা এভিল হলে মৃত্যুর পরও ওকে শান্তি দিচ্ছে না। লিং বলে, আমি যদি আর একটা সুযোগ পেতাম তাহলে ওর কাছ থেকে এমন প্রতিশোধ নিতাম যা ও কখনো ভুলতে পারতো না। ওকে তিলে তিলে নিজের হাতে মারতাম। আমি আর একটা সুযোগ চাই। কথাটা বলার সাথে সাথে লিংয়ের হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং লিং নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করে। তখন সেখানে লিনের মেড চিয়াও চলে আসে। লিন চিয়াওকে দেখতেই ওকে গিয়ে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায়। আসলে আগের বার চিয়াও মারা গিয়েছিল। এবার যেহেতু চিয়াও বেঁচে আছে তার মানে নিশ্চয়ই লিংয়ের মা বাবাও বেঁচে আছে। এটা ভেবেই লিং বাইরে বেরিয়ে আসে। সব কিছু আবারও আগের মতো হাসি খুশি হয়ে গিয়েছে। গার্ডেনে যেতে লিং নিজের মাকে দেখতে পায়। লিংয়ের মা বেঁচে আছে। আসলে লিংকে আর একটা সুযোগ দেওয়া হয়েছে। লিং সোজা নিজের বাবার কাছে আসে এবং বাবাকে জড়িয়ে ধরে। এখানে আমরা ইয়ানকেও দেখতে পাই। সবাইকে জীবিত দেখে লিং অনেকটা ইমোশনাল হয়ে যায়, তার সাথে খুশিও হয়ে যায়। তবে এখন লিংয়ের বাবার উপরে বিপদ আসতে চলেছে, কারণ এই বছরই লিংয়ের বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এবার যে করেই হোক লিংকে নিজের ভাগ্য পরিবর্তন করতেই হবে। তখনই লিং দেখতে পায় ওর আঙ্কেল ডিং, যে কিনা লিংয়ের বাবার সম্পর্কে ছোট ভাই হয়, সে এখানে এসেছে এবং সে মূলত এখানে একটি অফিসিয়াল কাগজে সই করানোর জন্য এসেছিল লিংয়ের বাবার থেকে। লিংয়ের মনে পড়ে আগের জন্মে এই আঙ্কেল ডিংই অফিসিয়াল কাগজের নাম করে একটি ইল্লিগাল কাগজে ওর বাবা সই নিয়ে গিয়েছিল, যার জন্য পরে ওর বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। লিংয়ের বাবা আবার নিজের ভাইকে বেশি বিশ্বাস করত, তাই কাগজটা ভালো মতো না পড়েই সেটাতে সই করে দেয়। তবে তার আগেই লিন সেখানে এসে সেই কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় এবং সোজা আঙ্কেল ডিংকে চড় মারতে শুরু করে। এটা দেখে লিংয়ের বাবা বলে, তুমি নিজের আঙ্কেলের গায়ে কী করে হাত তুলতে পারো? লিং তারপরও ওকে চড় মারতে থাকে এবং সবাইকে সত্যিটা বলে দেয়, এই আঙ্কেল ডিং কোনো অফিসিয়াল কাগজে সই করাতে আসেনি, বরং একটা ইলিগাল কাগজে সই করাতে এসেছে, যেটাই সই করলে ওদের পরিবার বিপদে পড়বে। লিং আরও বলে, যদি তোমাদের আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা সবটা খুঁটিয়ে দেখতে পারো ভালো করে। এই আঙ্কেল ডিংকে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। আঙ্কেল ডিং বলে, আমার বিরুদ্ধে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমি কোনো জিজ্ঞাসাবাদের উত্তর দিতে পারবো না। আঙ্কেল ডিং সেখান থেকে ভেগে যেতে চাইলে ওর সামনে ইয়ান এসে দাঁড়ায়। ইয়ান বলে, আমি ইম্পেরিয়াল গার্ড, তাই আমার অধিকার আছে আপনাকে জিজ্ঞাসাবাদ করার। এবার বাধ্য হয়ে আঙ্কেলকে রাজি হতে হয়। রাতের বেলা সবাই মিলে ইয়ানের জন্যই অপেক্ষা করছিল, এটা জানার জন্য যে আঙ্কেল ডিংয়ের থেকেও কি জানতে পেরেছে। তখন ইয়ান সেখানে চলে আসে এবং বলে, আঙ্কেল ডিং যে কাগজটি নিয়ে এসেছিল সেটা কোনো অফিসিয়াল কাগজ ছিল না, বরং সত্যি একটা ইল্লিগাল কাগজ ছিল এবং সে এখন জেলে আছে। এটাতে সবাই মিলে অনেক খুশি হয়ে যায় লিংয়ের উপরে। লিংয়ের জন্য ওরা এত বড় বিপদ থেকে বেঁচে গেছে। তবে লিংয়ের বিপদ এখনও কাটেনি এবং সেটা হচ্ছে জুন। লিং ঠিক করে নেয় এবার যে কোনো মূল্যেই ওকে জুনের থেকে দূরে থাকতে হবে, সামনে পড়া যাবে না। রাতের বেলা লিং চিয়াওয়ের সাথে ল্যান্টার্ন ফেস্টিভ্যালে ঘুরতে আসে। তবে হঠাৎ সামনে কিছু একটা দেখে লিং অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সামনে তাকালে আমরা দেখতে পাই আসলে সামনে দিয়ে জুন আসছিল। জুনকে দেখতেই লিং তো ভয়ে সিটিয়ে যায়। জুন ওর দিকে এগিয়ে আসছিল। লিং এতে মনে করে জুনের হাতে হয়তো ওকে আবারও বন্দি হতে হবে। তবে সমস্ত ভয় কাটিয়ে জুন ওকে পাশ কাটিয়ে চলে যায়, যেন চেনা হয়েও খুব অপরিচিত একজন মানুষ। পাশ কাটিয়ে যাওয়ার সময় জুনের হাতে থাকা রক্ত লিংয়ের হাতে লেগে যায়। লিং বুঝতে পারে তার মানে জুন এখন আহত। এটাই সঠিক সময় জুনকে মেরে ফেলার। সময়টা হাতছাড়া করা যাবে না। ভাবতেই লিং একটি দোকান থেকে ধারালো একটি তলোয়ার কিনে জুনের পিছু নিতে থাকে। পিছু করতে করতে ও একটি আন্ডারগ্রাউন্ড টাইপের জায়গায় চলে আসে। তারপরও লিং পিছু হটে না এবং সামনের দিকে এগিয়ে যায়। এরপরও একটি রুম টাইপের জায়গায় চলে আসে, যেখানে একটি লোক পাগলের মতো আরেকটি লোককে মারছিল। মূলত এটি একটি কৃতদাসদের আস্তানা এবং এখানে কৃতদাসদেরকে বন্দি করে রেখে বড় লোকরা টাকা দিয়ে তাদের দিয়ে মারামারি করাতো, শুধুমাত্র নিজেদের বিনোদনের জন্য। ওরা এটা দেখে মজা পেত আর কি। আজও এখানে সেরকম একটি প্রতিযোগিতা হচ্ছিল শ্রমিকদের মধ্যে।
তো লিং যেহেতু সেখানে চলে এসেছে, তাই লোকটি দেখে ভাবে লিংও হয়তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে। এজন্য লোকটি লিংয়ের উপরেই অ্যাটাক করতে যায়। তবে তার আগেই সেখানে চলে আসে জুন। লিং যে তলোয়ারটি নিয়ে এসেছিল জুনকে মারার জন্য, জুন টেকনিক খাটিয়ে সেই তলোয়ারটি ওর কাছ থেকে কেড়ে নেয় এবং সেই তলোয়ারের এক ঘায়ে লোকটিকে সেখানেই মেরে ফেলে। মূলত জুনও একজন ক্রীতদাস এবং ওর নাম্বার হচ্ছে 5। লিং তো অবাক হয়ে যায়, তার মানে জুন রাজ্য দখল করার আগে সামান্য একজন ক্রীতদাস ছিল। তখন সেখানে চিয়াও চলে আসে এবং লিংকে বলে এই জায়গাটা ভালো না, তাড়াতাড়ি এখান থেকে চলুন। তবে লিং কিছুতেই যেতে রাজি হয় না। লিং সোজা চলে আসে সেই লোকগুলোর কাছে যারা এই কম্পিটিশনের ব্যবস্থা করে। লিং তাদেরকে কিছু টাকা দেয় এবং বলে আমি চাই জুনের সাথে যেন আরও 4 জন লড়াই করুক। এবার যেহেতু লিং ওদেরকে এতগুলো টাকা দিয়েছে, তাই লোকগুলো এতে রাজি হয়ে যায় এবং কথা মতো 4 জন ক্রীতদাসকে ছেড়ে দেয় জুনের সাথে লড়াই করার জন্য। তবে জুন খুব সহজে ওদেরকে কুপোকাত করে ফেলে, যেটা দেখে লিং তো অনেক হতাশ হয়ে যায়। লিং লুয়ের দিকে তাকাতেই ওর মনে পড়ে যায় আগের জন্মে লু কিভাবে ওকে বন্দি করে রেখে টর্চার করত। লিংয়ের আবারও রাগ চড়ে যায়। লিং আরও কিছু টাকা ওদের মুখে ছুঁড়ে মারে এবং বলে যত ক্রীতদাস আছে সবাইকে ছেড়ে দিতে এবং জুনের সাথে লড়াই করতে বলো। এবার আস্তানার সমস্ত ক্রীতদাসদেরকে ছেড়ে দেওয়া হয় জুনের সাথে লড়াই করার জন্য। যেহেতু ওরা অনেকগুলো লোক ছিল, তাই জুন স্বাভাবিকভাবেই ওদের সাথে পেরে ওঠে না। সবাই মিলে জুনকে প্রচণ্ড মারতে থাকে এবং এটা দেখে লিং অনেকটা শান্তি পাচ্ছিল। তবে যখনই একজন এখানে জুনকে মারতে যাবে, তখনই লিং ওকে থামতে বলে। এ যাত্রায় জুন বেঁচে যায়। আসলে লিং এত সহজে জুনকে কিছুতেই মরতে দেবে না, আরও কষ্ট দিয়ে মারতে চায়। লিং বলে ক্রীতদাস নাম্বার 5কে আমি কিনতে চাই, যত টাকা লাগুক না কেন। পরে দেখা যায় লিং জুনকে কিনে নিয়েছে এবং নিজের ক্যারেজের পিছনে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। শহরের মানুষ এটা দেখে অনেক অবাক হয়ে যায়। চিরাও লিনকে বোঝানোর চেষ্টা করে একজন ক্রীতদাসের প্রতি ওর এরকম আচরণ শোভা পায় না। তবে লিন তো জানে যে ও কী করছে আর কেনই বা করছে। এরপর ওরা ম্যানশনে পৌঁছে যায়। লিং ক্যারেজ থেকে বের হয় এবং জুনকে নিজের কাছে ডাকে নীল ডাউন হয়ে বসতে বলে। জুনও কথা মতো নীল ডাউন হয়ে বসে যায়। এবার লিং ক্যারেজ থেকে নামার সময় জুনের কাঁধে পা রেখে নিচে নামে এবং চলে যায়। জুন সেদিকে তাকিয়ে মুচকে একটি হাসি দেয়। এরপর জুনও লিংয়ের পিছু পিছু ভিতরে আসে এবং বলে মাস্টার, যেহেতু আমার কোনো নাম নেই, তাই আপনি আমাকে একটি নাম দিতে পারেন। লিং রেগে বলে ক্রীতদাসদের আবার নামের প্রয়োজন আছে নাকি? আসলে জুনের তো কোনো নাম ছিল না, ওকে নাম্বার 5 বলা হতো একজন ক্রীতদাস হিসেবে। লিং বলে আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোমাকে শিয়াও বলে ডাকবো। তখনই সেখানে হঠাৎ করে তুষারপাত শুরু হয়ে যায়। লিংয়ের মনে পড়ে আগের জন্মে যেদিন ওর সাথে জুনের বিয়ে হয়েছিল, জুন সেদিন সারা রাত ওকে তুষার ঝড়ের মধ্যে নীল ডাউন হয়ে বসে থাকার শাস্তি দিয়েছিল। এটা মনে পড়তেই লিং জুনকে বলে তুমি আজকে সারা রাত এখানেই নীল ডাউন হয়ে বসে থাকবে। এবার ওর কথা মতো জুনও সেটাই করে। লিং সেখান থেকে চলে যায়। মাঝরাতে আমরা দেখতে পাই লিং যখন ঘুমাচ্ছিল তখনও স্বপ্নে জুনকে দেখে। আগের জন্মে জুন একটি পায়রার পাখা ওর চোখের সামনেই টেনে ছিঁড়ে ফেলেছিল। এটা দেখে লিং ভয়ে ঘুম থেকে উঠে যায় এবং একটি চাবুক হাতে বাইরে বেরিয়ে আসে আর সেই চাবুক দিয়ে বাইরে বসে থাকা জুনকে মারতে শুরু করে। লিংয়ের থামার কোনো নামই ছিল না। তবে হঠাৎ করে লিং সেখানে একটি বিড়ালের আওয়াজ পায় এবং জুন তখন নিজের জামা কাপড়ের ভিতর থেকে একটি বিড়াল বের করে। বিড়ালটি বাইরে শীতে কাঁপছিল, তাই জুন সেটাকে নিজের জামার ভিতরে ঢুকিয়ে রেখেছিল। জুন সেখানেই জ্ঞান হারায়। লিং তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর দেখা যায় লিং ওকে ঘরে নিয়ে আসে। চিয়াও জিজ্ঞেস করে বিড়ালটির এখন কি করব। লিং বলে ওই বিড়ালটি নোংরা, আমি ওটা নিতে পারবো না বলেই চলে যায়। এতক্ষণ জুন ঘুমিয়ে থাকার নাটক করছিল। ওরা চলে যেতেই জুন উঠে বসে। জুন বিড়ালটিকে ধরে বলে বিরক্তকর বিড়াল একটা। এরপর আমরা ক্রীতদাসদের আস্তানায় যে মালিক ছিল, মানে যে মূলত ক্রীতদাসদেরকে ধরে বিক্রি করত, তাকে দেখতে পাই। তখনই সেখানে জুন আসে এবং তার সমস্ত লোকদেরকে মেরে ফেলে। লোকটি তো ভয় পেয়ে যায়। জুন সেখানে তাকেও মেরে দেয় এবং বাইরে বেরিয়ে আসে, যেখানে আমরা জুনের পুরো টিমকে দেখতে পাই।
মূলত জুন একটি সিক্রেট সংগঠনের চিফ এবং এই সংগঠনটির দ্বারাই জুন বর্তমান যে ক্রাউন প্রিন্স আছে তাকে মেরে ফেলে ভবিষ্যতে রাজ্য দখল করে রাজা হয়। জুনের বিশ্বস্ত গার্ড স্যাং বলে, এখন আর আপনাকে চিন্তা করতে হবে না এবং মিস লিংকে আমরাই সামলে নেব, আপনি এখন নিশ্চিন্তে থাকুন। তবে জুন বলে, তোমাদের এতে নাক গলানোর দরকার নেই, আমি নিজেই সব কিছু সামলাতে পারবো। জুনের পরে ফিরে আসলে দেখতে পায় ওর রুমের ভিতরে লিং সেই বিড়াল নিয়ে বসে আছে। লিং ওকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে এত রাতে? জুন বলে, আসলে আমি তো বিড়ালটিকেই খুঁজতে গিয়েছিলাম। তখনই লিং দেখতে পায় জুনের শরীরে রক্ত লেগে আছে। লিং জিজ্ঞেস করে, এই রক্ত কিসের? জুন বলে, আসলে পুরনো ক্ষত থেকে রক্ত বের হচ্ছে। তবে লিং এর এটা বিশ্বাস হয় না। লিং বলে, জামা খোলো, আমি সেই ক্ষতটা দেখতে চাই। জুনেতে জামা খোলে এবং সেখানে সত্যি ক্ষত ছিল, যেটা দেখে লিংয়ের সন্দেহ কমে যায়। লিং সেখান থেকে চলে যায়। পরের দিন ইয়ান আসে লিংয়ের সাথে দেখা করতে। তখন সেখানে জুন আসলে ইয়ান জিজ্ঞেস করে, এই ছেলেটা কে? লিং উত্তরে বলে, এ হচ্ছে কৃতদাস, যাকে আমি কালকেই কিনেছি। ইয়ান বলে, কালকে কৃতদাসদের আস্তানায় থাকা সবাইকে মার্ডার করা হয়েছে, তুমি কি এই বিষয়ে কিছু জানো? ইয়ান ওকে আর কিছু প্রশ্ন করবে তার আগেই লিং সেখান থেকে ইয়ানকে নিয়ে চলে যায়। বাইরে আসলে লিং নিজের আন্টি হুয়াংকে দেখে যে ওর মায়ের সাথে দেখা করতে এসেছে। লিংয়ের মনে পড়ে যায় আগের জন্মে আন্টি হুয়াং ওর মাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছিল। এই আন্টি হুয়াংও 1 নম্বরের শয়তান একটা মহিলা। আন্টি হুয়াং লিংয়ের মায়ের জন্য কিছু পেস্ট্রি এনেছিল। এবার লিংয়ের আদেশে চিয়াও গিয়ে ভুল করে সেই পেস্ট্রিগুলো ফেলে দেয়। লিং সেখানে এসে বলে, আরে আরে, সকল পেস্ট্রি তো নষ্ট হয়ে গেল, তবে এখন একটা ভালো আছে। কিন্তু এটা তো নষ্ট পেস্ট্রি, আপনি আমার মায়ের জন্য নষ্ট পেস্ট্রি এনেছেন? আন্টি হুয়াং বলে, আরে না না, এমন কিছু না, লং জার্নি করে আসতে গিয়ে হয়তো নষ্ট হয়ে গেছে। লিং নিজের মাকে বলে, আন্টি হুয়াং তো জানেই যে তুমি মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করো না, তাহলে সে তোমার জন্য পেস্ট্রি কি করে আনতে পারলো? আন্টি হুয়াং বলে, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? কথাটা বলার সাথে সাথে লিং তার মুখে সেই নষ্ট পেস্ট্রিটা ঢুকিয়ে দেয়। এতে লিংয়ের মা উল্টো লিংয়ের উপরেই রাগ দেখায়, বড়দের সাথে এমন কিছু করতেই নেই। লিংয়ের মা আন্টি হুয়াংয়ের কাছে ক্ষমা চায় লিংয়ের জন্য। লিং মনে মনে ভাবতে থাকে আন্টি হুয়াংকে কি করে শায়েস্তা করবে। এর মধ্যে সেখানে আঙ্কেল ডিং এসে হাজির হয়। মূলত আঙ্কেল ডিং ঘুষ দিয়ে জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছে। এবার যেহেতু আঙ্কেল ডিং ছাড়া পেয়ে গিয়েছে, তার মানে নিশ্চয়ই এখন ওদের পরিবারের উপরে কোনো বিপদ আসতে চলেছে। লিং এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। পরে দেখা যায় আন্টি হুয়াং বাইরে বের হলে আঙ্কেল ডিং এসে তাকে জড়িয়ে ধরে। মূলত এই দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক চলছে, যেটা লুকিয়ে লুকিয়ে লিং দেখে ফেলে। আঙ্কেল ডিং আন্টি হুয়াংকে তাড়াতাড়ি ক্যারেজে তুলে নেয় এবং সেখান থেকে চলে যায় রোম্যান্স করার জন্য। লিং মনে মনে কিছু একটা ভাবে এবং তাড়াতাড়ি জুনের কাছে এসে বলে, তোমাকে একটি কাজ করতে হবে। জুন বলে, তুমি শুধু বলো কি কাজ করতে হবে, আমি তাই করে দেব। লিং বলে, ঠিক আছে, তাহলে আমার সাথে এসো। লিং জুনকে নিয়ে বাজারে চলে আসে। সামনে দিয়ে আঙ্কেল ডিং এর ক্যারেজ আসছিল এবং ভিতরে আঙ্কেল ডিং আন্টি হুয়াংয়ের সাথে রোম্যান্স করছে। লিং জুনকে বলে, এই ক্যারেজটিকে তোমার যে করেই হোক অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে হবে। এবার কথা মতো জুন সেই ক্যারেজের সামনে চলে আসে। জুনকে সামনে আসতে দেখে সেই ক্যারেজ চালক ওকে সরতে বলে, তবে জুন তখন একটি পাথর সোজাই ঘোড়ার পায়ে ছুঁড়ে মারে। ঘোড়াটি এতে দিক বেদিক হয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। কাজ ঠিকঠাকভাবে হয়েছে এটা দেখে লিং বেশ খুশি হয়ে যায়। এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই বাজারে সমস্ত লোক এসে জড়ো হয় এবং ভিতরে আঙ্কেল ডিং আন্টি হুয়াংকে এই অবস্থায় দেখে সবাই ছিছি করতে শুরু করে। মান সম্মানের 12টা বেজে যায়। লিং অনেক খুশি ছিল এবং জুন যখন ওকে এত খুশি হতে দেখে তখন এক নজরে তাকিয়ে থাকে। লিং এটা লক্ষ্য করে বলে, তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি সামান্য একজন কৃতদাস? জুন এতে কোনো উত্তর দেয় না এবং লিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় পৌঁছে জুন ঘোড়া থেকে নামে এবং হাঁটু গেড়ে বসে লিংকে ওর কাঁধে পা রেখে নামতে বলে। লিংও সেটাই করে, তবে লিং প্রচণ্ড অবাক ছিল। এই জুন এবং আগের জুনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রাতের বেলা লিং জুনের জন্য কিছু জামা কাপড় নিয়ে আসে। জুন তখন নিজের জামা পরিবর্তন করছিল
এবার ওকে খালি গায়ে দেখে লিং অনেকটা লজ্জা পেয়ে যায়। লিং ক্ষমা চেয়ে বলে, আসলে আমি তোমার জন্য জামা নিয়ে এসেছিলাম, আর আজকের পর থেকে আমাকে মাস্টার বলে ডাকার প্রয়োজন নেই, তুমি চাইলে আমাকে মিস বলেই ডাকতে পারো। জুন ওর কাছ থেকে জামাটি নিয়ে বলে, ঠিক আছে মিস। এরপর লিং ওর দিকে তাকালেই ওর বডি দেখতে পায় এবং লিং এতে আরও অস্বস্তিতে পড়ে যায়। লিং নার্ভাস হয়ে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা লিংয়ের মাকে দেখতে পাই যে অনেক বেশি রেগেছিল, কারণ পুরো শহর জানতে পেরেছে আঙ্কেল ডিংয়ের সাথে আন্টি হুয়াংয়ের সম্পর্ক আছে। লিংয়ের মা বলে, তুমি তো জানো যে ওই ডিং আমার পরিবারে কত বড় সর্বনাশ করতে চেয়েছিল, তারপরও তুমি আমার বোন হয়ে তার সাথেই কিনা সম্পর্কে জড়িয়েছ। তুমি আসলেই কি আমাদের ভালো চাও, নাকি তুমিও ওর সাথেই মিলে আছো? আন্টি হুয়াং তখন ইমোশনালভাবে ওকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে এবং কান্নাকাটি জুড়ে দেয়। তবে এসব কিছুতে লিংয়ের মা আর গলে না এবং গার্ড ডেকে ওকে সেখান থেকে বের করে দেয়। লিং এসব কিছু দেখছিল। পরে সিনে দেখি লিং গার্ডেনে বসে বিড়ালদেরকে খাবার খাওয়াচ্ছিল। তখন জুন সেখানে লিংয়ের দেওয়া ড্রেসটা পরে চলে আসে। জুনকে অনেক সুন্দর লাগছিল। লিং একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে লিং জুনকে বলে, তুমি এখন মুক্ত, তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো, যেখানে ইচ্ছা যেতে পারবে। এতে জুন তখন ওকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। কিছুদিন পরে লিং নিজের মা বাবার সাথে ঘুরতে বাজারে বের হয়। দূর থেকে ওদের উপরে জুন নজর রাখছিল। শ্যাং এটা দেখে বলে, অনেক দিন হয়ে গিয়েছে মিস লিং আপনাকে মুক্ত করে দিয়েছে, তারপর আপনি বডিগার্ডের মতো ওনাদের উপরে নজর রাখেন, আপনার ব্যাপার স্যাপার ঠিক লাগছে না। জুন বলে, তোমাকে এসব নিয়ে ভাবতে কে বলেছে? লিং নিজের মা বাবার সাথে একটি নৌকায় ওঠে। তবে আমরা সেই নৌকা চালককে দেখতে পাই যে ওদের ওয়াইনে এক ধরনের বিষ মিশিয়ে দেয় এবং সেই ওয়াইনটা ওদের কাছে দিয়ে আসে, যেটা আবার জুন দেখে ফেলে। জুন নিজের গার্ডকে আদেশ দেয় ওই নৌকা চালককে ধরে আনার জন্য। এতে জুনের গার্ড সেই নৌকা চালককে ধরতে যায় এবং পাকড়াও করে ফেলে। তবে এদিকে এরা ততক্ষণে ওয়াইন খেয়ে নিয়েছিল এবং ওদের উপরে বিষের প্রভাবও শুরু হয়ে যায়। নৌকার আশেপাশে অনেক মানুষ ছিল, তবে লিং কিছুতেই সাহায্যের জন্য কাউকে ডাকতে পারছিল না। মূলত বিষটা এমন ছিল যে চাইলেও মুখ দিয়ে একটা কথাও বের করতে পারবে না। লিং বুদ্ধি করে টেবিলের উপরে থাকা মোমবাতিটা নিচে ফেলে দেয়, যার ফলে নৌকায় আগুন ধরে যায়। এবার আগুন দেখে লোকজন জড়ো হয়। জুন এটা দেখে ফেলে এবং তাড়াতাড়ি গিয়ে দেরি না করে লিংকে নৌকা থেকে বাইরে নিয়ে আসে। লিংয়ের একটু একটু জ্ঞান ফিরলে ও জুনকে দেখতে পায়, তবে আবারও জ্ঞান হারায়। পরে দেখা যায় জুন নিজের হাত কেটে রক্ত বের করে সেটা লিংকে খাইয়ে দেয়। মূলত এটাই অ্যান্টিডোট হিসেবে কাজ করবে। জুন মনে করে যে ওই নৌকা চালক ওকে বলে দিয়েছিল যে আসলে আঙ্কেল ডিংই বিষটা ওকে মেশাতে বলেছিল। এদিকে লিংয়ের মা বাবাও একদম সেফ ছিল। মূলত শ্যাং ছেলে ছদ্মবেশে ওনাদেরকে বাঁচিয়ে এনেছে। ইয়ান এখানে শ্যাংকে ধন্যবাদ জানায়, তবে ইয়ানের কাছে শ্যাংকে একটু চেনা চেনা মনে হচ্ছিল। মূলত একটি কেস ইনভেস্টিগেশনের সময় ও শ্যাংকে দেখেছিল, তবে সেই মুহূর্তে শ্যাং ইয়ানের চোখ ফাঁকি দিয়ে কোনো মতে পালিয়েছিল। এখন শ্যাং বুঝতে পারে ইয়ান ওকে সন্দেহ করছে, তাই এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিংয়ের জ্ঞান ফিরলে লিং নিজের মা বাবার কথা জিজ্ঞেস করে। এতে চিয়াও ওকে শান্ত হতে বলে বলে সবাই ভালো আছে। তখন সেখানে জুন আসে। লিং বুঝতে পারে জুনই ওকে বাঁচিয়েছে। জুন বলে, তোমাকে আমি একজনের সাথে দেখা করাতে নিয়ে যেতে চাই। পরে দেখা যায় জুন লিংকে নিয়ে আসে সেই নৌকায় এবং নৌকার ভিতরে আঙ্কেল ডিংকে জুন মেরে বেঁধে রেখেছিল। লিং এটা দেখে অবাক হয়ে যায়। জুন বলে, এই লোকটাই তোমাদের খাবারে বিষ মিশিয়ে তোমাদেরকে মারতে চেয়েছিল, তোমার উচিত নিজের হাতে ওকে মেরে ফেলা। লিং এতে তলোয়ার নিয়ে আঙ্কেল ডিংয়ের বুকে গেঁথে দেয়, তবে তাকে প্রাণে মারে না, কারণ লিং এত সহজে আঙ্কেল ডিংকে মারতে চায় না। লিং এর পরে আঙ্কেল ডিংকে সেই একই বিষ খাইয়ে দেয় যেটা দিয়ে সে ওদেরকে মারতে চেয়েছিল এবং নৌকাটি নদীতে ভাসিয়ে দেয়। আঙ্কেল ডিং তো কষ্টে চিৎকারও করতে পারছিল না, না কারোর কাছে সাহায্য চাইতে পারছিল। তো এখানেই তার রীতি লেখা হয়ে যায়। আঙ্কেল ডিংকে মেরে এসে দুজনে এক জায়গায় বসেছিল। লিং এটা বুঝতে পেরেছিল আগের জুন আর এই জুনের মধ্যে একটু হলেও পার্থক্য আছে। লিং খেয়াল করে জুনের হাত কেটে গিয়েছে। লিং প্রথমে অবাক হলেও পরক্ষণে ওর মনে পড়ে যখন ও অসুস্থ ছিল তখন জুন নিজের হাত কেটে ওকে রক্ত খাইয়েছিল।
এখন লিং এটা ভেবেই অবাক হয়, জুনের রক্ত খেয়ে ও কি করে সুস্থ হলো। জুন বলে, কারণ আমার রক্তে সমস্ত বিষের ঔষধই মিশে আছে। লিং অবাক হয়, কারণ জুনও তো ওর মতো সাধারণ একজন মানুষ। আগের জন্মে যখন লিং অসুস্থ হয়ে গিয়েছিল, তখন নিজের হাত কেটে জুন ওকে জোর করে রক্ত খাইয়ে দেয়। তবে লিং এবার এইসব বিষয় নিয়ে আর কোনো কথা বাড়ায় না। পরের দিন দুজনে মিলে একসাথে বাজারে যায় এবং এখানে দুজনে মিলে একসাথে একে অপরের সাথে ভালোই টাইম স্পেন্ড করে। এরপর আমরা রাজ্যের যুবরাজ লুয়োকে দেখতে পাই। এতক্ষণে আঙ্কেল ডিংয়ের মৃত্যুর খবর সারা শহরে ছড়িয়ে পড়েছে এবং সম্পর্কে আঙ্কেল ডিংয়ের ভাতিজা হয় যুবরাজ লুয়ো। লুয়ো তো অনেক বেশি রেগে যায় নিজের আঙ্কেলের মৃত্যু খবর শুনে এবং এটা নিয়ে লুয়ো তো ইয়ানকে কথা শোনায়, কারণ ইয়ান হচ্ছে মিলিটারিদের কমান্ডার। লুয়ো ইয়ানকে বলে, কিছুদিনের মধ্যেই তুমি যদি মার্ডারারকে ধরতে না পারো তাহলে তুমি সহ তোমার পরিবারকে বিপদে পড়তে হবে। ইয়ান বলে, আপনি চিন্তা করবেন না, আমি ভালো করে ইনভেস্টিগেশন করব। অন্যদিকে রাত হয়ে গিয়েছিল, এরা বাড়ি না গিয়ে এক জায়গায় বসে একসাথে ফায়ারওয়ার্ক দেখছিল। হঠাৎ করে লিং বলে ওঠে, তোমার তো অতিরিক্ত শব্দে অনেক মাথা ব্যথা করে। জুন জিজ্ঞেস করে, সেটা তুমি কি করে জানলে? আসলে আগের জন্মের কথা লিংয়ের সব কিছুই মনে আছে। লিং কথা ঘুরিয়ে বলে, তোমার এত কম বয়সে মাথা কেন ব্যথা করে? এরকম তো হওয়ার কথা নয়। জুন বলে, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা আমাকে একটি ঔষধের ব্যারেলের মধ্যে রেখে গিয়েছিল তুষারপাতের ভিতরে, যাতে আমার রক্তে ঔষধ মিশে যায়। তখন থেকেই আমার অনেক মাথা ব্যথা করে, অতিরিক্ত শব্দ সহ্য করতে পারি না। লিংয়ের এটা শুনে অনেক খারাপ লাগে। লিং নিজের কাছে থাকা একটি ঔষধ বের করে, যেটা ওকে ওর মা দিয়েছিল। লিং সেটা জুনকে দিয়ে দেয়। মূলত এটা এমন একটি ঔষধ যেটা কাছে রাখলে মাথা ব্যথা থেকে খুব দ্রুতই রিলিফ পাওয়া যায়। জুন এটা পেয়ে বেশ খুশি হয়ে যায়। এদিকে শ্যাং যখন যাচ্ছিল তখন ইয়ানের সাথে ধাক্কা খায়। ইয়ান ওকে দেখে চিনে ফেলে এটাই সেই ডাক্তার যে ওর মা বাবাকে বাঁচিয়েছে। শ্যাং দেখতে পায় যে ইয়ানের হাত কেটে গিয়েছে, তাই ইয়ানের হাতে মেডিসিন লাগিয়ে দেয়। এখন শ্যাং এখানে ওর সাথে অনেক ফ্লার্ট করছিল, যেটাতে ইয়ান অনেকটা নার্ভাস হয়ে যায় যে একটা ছেলে ওর সাথে কেন ফ্লার্ট করবে, তাহলে কি ডক্টর শ্যাং একজন গে? ইয়ান এগুলো ভেবেই চিন্তায় ডুবে যায়। এরপর রাতের বেলা আমরা দেখতে পাই এরা দুজন একসাথে মিলে ফানুস ওড়ায়। লিং এখানে নিজের উইশ করে যে এবার জন্মে যেন ওর সাথে আর কোনো খারাপ কিছু না হয়। জুন ওর সাথে যেভাবে আছে সেভাবেই যেন থাকে, আগের মতো খারাপ যেন না হয়ে যায়। লিং জুনকে উইশ করার জন্য বলে। জুন বলে, আমার উইশ করার দরকার নেই, আমি এসব গডে বিশ্বাস করি না। আমার যেটা দরকার আমি সেটা নিজেই নিয়ে নিতে পারি, কারোর কাছে উইশ করার প্রয়োজন হয় না। লিং এসব কিছু শুনে অনেকটা রেগে যায় এবং মন খারাপ করেই সেখান থেকে চলে যায়, যেটা দেখে জুন মনে মনে ভাবে, আমি কি সত্যি ওর মন খারাপ করিয়ে দিলাম? রাতের বেলা জুন অনেক ঘুমানোর চেষ্টা করে, শুধু লিংয়ের কথাই বারবার চিন্তায় আসছিল। লিংয়ের সাথে কাটানো মুহূর্তগুলো ভেবেও ঘুমাতে পারছিল না। জুন তো এটা নিয়ে চিন্তায় পড়ে যায়, ও কি সত্যি লিংয়ের প্রেমে পড়ে গেল নাকি? এটা পরীক্ষা করার জন্য জুন লিংয়ের রুমে যায় এবং লিংয়ের অনেকটা কাছে যায়। এবার লিংয়ের কাছে গিয়েই জুনের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। এতে জুন শিওর হয়ে যায় যে ও লিংকে পছন্দ করে। অন্যদিকে শ্যাং বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সময় ইয়ানকে একটি জায়গায় বসে ড্রিঙ্ক করতে দেখে। এতে ও সোজা গিয়ে ইয়ানের পাশে বসে। ইয়ান একটু অবাক হয়, ও ইয়ানের সাথে ড্রিঙ্ক করার নাম করে সবগুলো ফেলে দিচ্ছিল। ইয়ান ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, তাই মজা করার জন্য শ্যাংয়ের দাড়ি ধরে টান দেয়। এবার যেহেতু এটা নকল দাড়ি ছিল তাই খুলে চলে আসে। ইয়ান তো ওকে দেখেই চিনে ফেলে, এটা সেই মেয়ে যে পালিয়ে গিয়েছিল। শ্যাং তাড়াতাড়ি পালাতে যায়। ইয়ান ওকে ধরতে গেলে সেখানেই জ্ঞান হারায়, যেটা দেখে শ্যাং একটি ডেভিল স্মাইল দেয় এবং কিছু একটা ভাবে। পরে দেখা যায় শ্যাং সেখান থেকে ইয়ানকে নিজের আস্তানায় নিয়ে আসে। তখন সেখানে জুন আসে। জুন এই দৃশ্য দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, সাথে রেগে যায়। ও ইয়ানকে ছেড়ে দিতে বলে, কারণ ইয়ান সম্পর্কে ওর শালা হয়, মানে লিংয়ের ভাই। শ্যাং বলে, চিন্তা করো না, আমি সব কিছুর প্ল্যানই করে রেখেছি। মূলত শ্যাং এখানে ইয়ানকে একটি মতলবে এনেছিল। শ্যাং নিজের মুখ থেকে একটি পোকা বের করে এবং সেটা সোজা ইয়ানের মুখে ঢুকিয়ে দেয়। সাথে সাথে সেখানে শ্যাং জ্ঞান হারায়। এতে সবাই চিন্তায় পড়ে যায়। তবে তখনই ইয়ানের জ্ঞান ফিরে আসে
আসলে শ্যাংয়ের আত্মা এখন ইয়ানের ভিতরে চলে এসেছে। শ্যাং এখন ইয়ানকে যেভাবে ইচ্ছা সেভাবেই কন্ট্রোল করতে পারবে। এরপর জুন এবং ইয়ান মানে ইয়ানের ভিতরে থাকা শ্যাং ম্যানশনে ফেরত চলে আসে। তবে শ্যাং যেহেতু একজন মেয়ে ছিল তাই মেয়েলি আচরণ করছিল, যেটা দেখে লিং তো বেশ অবাক হয়, কারণ ওর ভাই তো এমন আচরণ কখনোই করে না। ইয়ান বুঝতে পারে বেশিক্ষণ এখানে থাকলে নির্ঘাত ধরা পড়বে, তাই বাহানা দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে লিংয়ের মা বাবা লিংয়ের বিয়ে নিয়ে চিন্তা করছিল এবং পাত্র দেখাও শুরু করে দিয়েছিল। ওরা লিংয়ের কাছে অনেকগুলো পাত্রের ডিটেল সহ নাম পাঠিয়ে দেয়। লিং মনোযোগ দিয়ে সেগুলো দেখছিল। এটা দেখে অনেক বেশি রেগে যায় জুন। জুন জিজ্ঞেস করে, সত্যি কি তুমি বিয়ে করতে চলেছ? লিং বলে, তো আর কি করব, বাবা মা যেহেতু চেয়েছে বিয়ে তো করতেই হবে। জুন জেলাসির চোটে কাগজগুলো ছিঁড়ে দিতে চায়, তবে লিং ওকে সেটা করতে দেয় না। লিং কাগজগুলো গুছিয়ে রাখতে গিয়ে ইচ্ছা করেই সেগুলো আগুনে ফেলে দেয়, কারণ লিং এই বিয়ে নিজেই করতে চাচ্ছিল না। জুন এটা বুঝতে পেরে হাসতে শুরু করে। লিং তো ফু দিয়ে আগুনের তেজ আরও বাড়িয়ে দেয়, যাতে ওগুলো তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু পরের দিন লিংয়ের মা বাবা লিংয়ের সাথে পাত্রের সরাসরি দেখা করার ব্যবস্থা করে। লিং কি করবে বুঝতে পারে না। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে সেখানে পাত্র চলে আসে। ওর নাম হচ্ছে জিয়াও, শহরের সব থেকে ধনী লোক, তার সাথে অনেক অহংকারী। তো লিং ওকে দেখে খুশি হয়ে যায়, কারণ জিয়াও ওর ছোটবেলার বন্ধু। জুন এসব দেখে অনেক বেশি জ্বলছিল। লিং বাটারফ্লাই অনেক বেশি পছন্দ করত, তাই এখানে জিয়াও ওর জন্য স্পেশালি অনেক দামি একটি বাটারফ্লাই দিয়ে ব্রেসলেট বানিয়ে এনেছিল। লিং সেটা নিতে নিষেধ করে দেয়, কারণ ওটা অনেক বেশি দামি। জিয়াও বলে, আরে চিন্তা করো না, আমার কাছে অনেক টাকা আছে, তুমি যত চাইবে তত দেব তোমাকে। জন রেগে বলে, তোমার মনে হচ্ছে না যে তুমি একটু টাকার গরম দেখিয়ে ফেলছো বেশি? জিয়াও বলে, তুমি আবার কে? সামান্য একজন বডিগার্ড, নাম যেন কি জুন, তাই না? আমার এই কাজের লোকের নামও জুন, তোমার আর ওর মধ্যে কোনো পার্থক্যই নেই, তোমরা দুজনেই কাজের লোক। জুন এতে অনেক রেগে যায়, তবে অনেক কষ্টে নিজের রাগকে কন্ট্রোল করে। জিয়াও লিংকে বলে, আমি একটি রেস্টুরেন্ট বুক করেছি আমাদের জন্য, তুমি চলো আমার সাথে। এতে জুন রেগে ওর হাত চেপে ধরে আর বলে, মনে হচ্ছে তুমি এই বয়সেই নিজের হাড়গুলো ভাঙতে চাও। জিয়াও এতে বেশ ভয় পেয়ে যায়। লিং জুনকে বলে, তুমি এভাবে ভয় কেন দেখাচ্ছ? জুন বলে, আমি কখন ভয় দেখালাম? হয়তো জিয়াও এর শরীর খারাপ, তাই ওর ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। জিয়াও বলে, আপাতত ডাক্তার দেখানোর প্রয়োজন নেই, লিং তুমি আমার সাথে রেস্টুরেন্টে চলো। লিং এতে রাজি হয়ে যায়। তো এরপর লিং জিয়াওয়ের সাথে রেস্টুরেন্টে চলে আসে। বাইরে থেকে ওদের উপরে জুন নজর রাখছিল। লিং জিয়াওকে বলে, দেখো তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো, বিশেষ করে আমি তো তোমার যোগ্যই না, তাই আমাদের বিয়ে নিয়ে এখন ভাবা উচিত না। জিয়াও এটা শুনে রেগে বলে, তুমি কি ওই বডিগার্ড জুনকে ভালোবেসে ফেলেছো? লিং বলে, কি বলছো? আমি জুনকে কেন ভালোবাসতে যাব? তুমি ভুল বুঝছো। বাইরে থেকে এটা শুনে জুনের মন ভেঙে যায়। জুন মন খারাপ করে চলে যায় এবং একটি সরাইখানায় এসে বসে থাকে। তখন সেখানে শ্যাং চলে আসে, মানে ইয়ানের বডিতে তো শ্যাংই ছিল। শ্যাং বলে, আপনার এখন উচিত নিজের মনের কথা লিংকে বলে দেওয়া। জুনের কাছেও মনে হয় শ্যাং ঠিক বলেছে। অন্যদিকে লিং এবং জিয়াও যে রেস্টুরেন্টে ছিল সেখানে আগুন লেগে গিয়েছিল। তখন সেখানে জুন আসে। জুন এটা দেখে এক মুহূর্ত দেরি না করে ভিতরে চলে আসে। ভিতরেও কোথাও লিংকে না পেলেও জিয়াওকে পড়ে থাকতে দেখে। এতেও জিয়াওকে নিয়েই বাইরে আসে। তখনই সেখানে লিং চলে আসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়াও এখানে লিংকে বিয়ের জন্য জোর করতে থাকে, তবে এখানে লিং ওকে থাপ্পড় মেরে চলে যায়। লিং এখানে এসে জুনকে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজছিলাম, জানো কত কত জায়গায় খুঁজেছি, তোমার কিছু হয়নি তো? কোথাও ব্যথা লাগেনি তো? জুন চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর ও লিংয়ের হাত ধরে বাড়িতে নিয়ে আসে এবং অনেকগুলো বাটারফ্লাই দেখায়, যেগুলো ও নিজে লিংয়ের জন্য ধরেছে, কারণ লিংয়ের বাটারফ্লাই পছন্দ। জুন বলে, তুমি বাটারফ্লাই পছন্দ করো, এজন্য আমি এগুলো ধরেছি। আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে তোমার ভালোবাসা দিতে পারবে? আমি শুধু এটুকুই চাই তোমার কাছ থেকে। লিং এটা শুনে কি বলবে বুঝতে পারে না। লিং বলে, কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক হওয়া তো পসিবল নয়। জুন এতে ওর চুলের কাঁটা খুলে নেয় এবং সেটা ওর বুকে ধরে বলে, যদি তুমি তোমার ভালোবাসা আমাকে নাই দিতে পারো তাহলে এক্ষুনি আমাকে মেরে ফেলো।
লিং আগের জন্মের সমস্ত কথা মনে করে এবং ভাবে এখানেই ও জুনকে মেরে ফেলবে। তবে লিং চেয়েও জুনকে মারতে পারে না এবং সোজা গিয়ে জুনকে কিস করে দেয়। আসলে এতদিনে জুনের প্রতি ওর আলাদাই একটা ফিলিংস তৈরি হয়ে গিয়েছে। তো এখানেই দুজনের রিলেশনশিপ স্টার্ট হয়ে যায়। জুন ঠিক করে ও আর কিছুই লিংয়ের থেকে লুকাবে না, তাই লিংকে সত্যিটা বলে দেয় ও কোনো সাধারণ কৃতদাস নয়, বরং এই রাজ্যের পঞ্চম রাজকুমার। লিং বলে, কিন্তু আমি তো শুনেছি পঞ্চম রাজকুমার নাকি মারা গিয়েছিল। জুন বলে, না, সেদিন আমি কোনো মতে বেঁচে গিয়েছিলাম। তখন থেকে আমি নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রেখেছি, শুধুমাত্র ক্রাউন প্রিন্সকে মারার জন্য। লিং জিজ্ঞেস করে, কেন? জুন বলে, আমার মা ছিল একজন মুন ক্ল্যানের সদস্য। যখন আমার জন্ম হয় তখন এক জ্যোতিষী ভাগ্য গণনা করে বলে আমি নাকি দুর্ভাগ্যের প্রতীক। তখন থেকে মহারাজ আমাকে নিজের ছেলে বলে অস্বীকার করে। এরপর আমার মাও মুন ক্ল্যানে ফেরত চলে যায়, পিছনে রেখে যায় আমাকে এই নরকের ভিতরে। তখন ক্রাউন প্রিন্স আমার উপরে অনেক টর্চার করত। এরপর আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তবে আমি কোনো মতে বেঁচে গিয়েছি। লিং জিজ্ঞেস করে, তো এখন তুমি ক্রাউন প্রিন্সকে মারতে চাও? জুন বলে, তুমি তো মানুষ হত্যা করা পছন্দ করো না। আমি যদি এখন কাউকে খুন করি তাহলে তুমি নিশ্চয়ই আমাকে ঘৃণা করবে, তাই আমি এখন দ্বিধায় পড়ে গিয়েছি। লিং বলে, মোটেই এমনটা নয়। ক্রাউন প্রিন্স আসলেই একজন অত্যাচারী মানুষ এবং অত্যাচারী মানুষদের শাস্তি একমাত্র মৃত্যু। তুমি যা করবে তাতেই আমি তোমার সাথে আছি, কিন্তু তুমি কথা দাও কখনো কোনো নির্দোষ মানুষের গায়ে হাত তুলবে না। এতে জুন খুশি হয়ে ওকে কথা দেয় কখনো নির্দোষ মানুষদেরও ক্ষতি করবে না। পরের দিন আমরা ইয়ানকে দেখতে পাই, যেখানে ইয়ানের বডিতে থাকা শ্যাংয়ের আত্মা শ্যাংয়ের বডিতে ফেরত চলে আসে এবং ইয়ানের আত্মা ইয়ানের বডিতে ফেরত চলে আসে। ইয়ান যেতে যাবে তার আগেই পিছন থেকে এসে জুন ওকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে লিং ইয়ানকে খুঁজছিল। এদিকে শ্যাং এবং জুন মিলে ইয়ানকে সরাইখানায় বন্দি করে রেখেছিল। ইয়ান তো অনেক বেশি রেগেছিল। তখনই সেখানে লিং চলে আসে জুনের পিছু নিয়ে। জুন তো বেশ অবাক হয়ে যায়। লিং এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি নিজের ভাই ইয়ানকে ছাড়িয়ে নেয়। ইয়ান তখন তলোয়ার নিয়ে শ্যাং এবং জুনকে মারার জন্য উদ্যত হয়, তবে লিং কোনো মতে ইয়ানকে আটকায় এবং তাড়াতাড়ি জুনকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। জুন আর শ্যাং এতে সেখান থেকে পালিয়ে যায়। লিং নিজের ভাইকে অনেক কষ্টে বোঝায় এবং সবকিছু খুলে বলে যে জুন হচ্ছে এই রাজ্যের পঞ্চম রাজকুমার। জুনের কাহিনী শুনে ইয়ান কি বলবে বুঝতে পারে না এবং এটাও রিয়েলাইজ করে জুন এবং শ্যাং ওর ক্ষতি করেনি, উল্টো শ্যাং ওর কাটা জায়গায় চিকিৎসা করে দিয়েছিল। লিং এর পরে বেরিয়ে আসে, যেখানে জুন ওর জন্য অপেক্ষা করছিল। জুন খুশি হয়ে যায়, তবে লিং জুনের উপরে অনেক বেশি রেগেছিল। লিং ওকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, আর তার সাথে এটাও বলে, এত বড় সত্যি তুমি আমার কাছ থেকে লুকালে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? জুন ওকে বোঝানোর চেষ্টা করে, তবে লিং বলে, আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি। তুমি এখানে থাকলে আমার পরিবার কিংবা আমার বিপদ হতে পারে এবং আমি সেটা চাই না। এবার এটা শুনে জুন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। জুনকে দূরে পাঠিয়ে লিংয়ের মনও খারাপ ছিল। পরের দিন রাজ্যের রাজার জন্মদিন ছিল। লুও এখানে রাজাকে খুশি করার জন্য আকাশে লাল কালারের মেঘ জড়ো করেছিল। এবার এই লাল কালারের মেঘ দেখে রাজা বেশ খুশি হয়ে যায় এবং মনে করে তার ছেলে লুও মানে ক্রাউন প্রিন্স লুও সত্যিই ভাগ্যের প্রতীক এবং সে একজন যোগ্য ক্রাউন প্রিন্সই সিলেক্ট করেছে। তবে এই লাল আকাশের পিছনে লুওর বড় একটি ষড়যন্ত্র ছিল। মূলত ওদের রাজ্যেরই একটা ছোট গ্রামকে ও পুরো জ্বালিয়ে দিয়েছে। আসলে ওই গ্রামেও আগুন লাগিয়ে দিয়েছে, যার কারণে অনেক মানুষও মারা গিয়েছে। আগুন থেকে সৃষ্ট ধোঁয়া মেঘের সাথে মিশে গিয়ে লাল রঙের মেঘ তৈরি হয়েছে, যেটা রাজা বাদে সমস্ত মন্ত্রীরাই জানে। তবে লুওর বিরুদ্ধে কথা বলার সাহস কারোর নেই। লিংয়ের বাবা তখন সবার সামনে থেকে এগিয়ে আসে। আসলে লিংয়ের বাবা একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এবং সে এখানে সাহস করে রাজাকে সমস্ত সত্যিটা বলে দেয় লুও কি কি কুকর্ম করেছে। রাজা এতে লুওর উপরে অনেক রেগে যায়। লুও বলে থাকে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, ও মিথ্যে বলছে। রাজা বলে, ঠিক আছে, আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি নিজের সত্যতা প্রমাণ করার জন্য। লুও এতে রাজাকে ধন্যবাদ জানায় ওকে একটি সুযোগ দেওয়ার জন্য। তবে তখনই সেখানে জুন চলে আসে। জুন বলে, আমার কাছে ওর বিরুদ্ধে প্রমাণ আছে।
জুনকে এখানে এভাবে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। জুন বলে, আমার কাছে সমস্ত কিছুর প্রমাণ আছে যে লুও কি কি কুকর্ম করেছে। রাজা বলে, তুমি আবার কে, আর তোমার সাহস হয় কি করে বিনা অনুমতিতে রাজসভায় প্রবেশ করার। জুন তখন তাকে বাবা বলে ডাকে, সাথে এটা বলে, অনেকদিন আপনার সাথে দেখা হয় না। এবার গিয়ে রাজা চিনে ফেলে যে এটা তো তারই ছেলে জুন, যে কিনা মারা গিয়েছিল। লো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি বেঁচে কি করে আছো? জুন বলে, কেন ভাইয়া, আমাকে জীবিত দেখে তুমি কি আশাহত হলে নাকি? রাজা নিজের বড় ছেলে লুওকে বাঁচানোর জন্য জুনকে বলে, জুন তুমি অনেকদিন পরে এসেছো, তাই চলো এখন এসব কথা বাদ দিয়ে আমরা সেলিব্রেট করি। জুন বলে, না, আমার কাছে সমস্ত কিছুর প্রমাণ আছে যে লুও কি কি কুকর্ম করেছে। এমনকি এতক্ষণে পুরো রাজ্যের সবাই এটা জেনে গিয়েছে। আসলে লিং দায়িত্ব নিয়ে সমস্ত প্রমাণ রাজ্যের সবার কাছে বিলি করছে। লিং সবাইকে উদ্দেশ্য করে বলে যে কিনা নিজের স্বার্থ হাসিলের জন্য পুরো একটা গ্রামের মানুষদেরকে সহ জ্বালিয়ে দিতে পারে, সে কিছুদিন পরে রাজ্যও জ্বালিয়ে দেবে। তাই এখন উচিত সবার প্রতিবাদ করা। এতে তো লুয়োর উপরে সবাই মিলে অনেক বেশি ক্ষেপে যায়। এসব জানতে পেরে লুয়ো তো অনেক বেশি ভয় পেয়ে যায়। রাজা এত কিছু না নিতে পেরে অসুস্থ হয়ে পড়ে। লুয়ো এবার রেগে গিয়ে একটি তলোয়ার নিয়ে জুনকে মারার জন্য যায়, তবে জুন তখন লুয়োকে সেখানেই মেরে ফেলে। জুন রাজাকে বলে, ভাইয়া আমাকে মারতে চেয়েছিল, তাই আমি তাকে মেরে দিয়েছি। রাজা এটা শুনে হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যায়। জুনের রাস্তা এখন একদম ক্লিয়ার, ওর পথে আর কেউই নেই। রাজা হওয়ার জন্য জুন একমাত্রই এই রাজ্যে যোগ্য। তাই সবাই মিলে জুনকেই রাজা হিসেবে গ্রিটিং করে এবং জুন হয় এই রাজ্যের নতুন রাজা। রাতের বেলা জুন লিংয়ের বাড়িতে আসে লিংয়ের কাছে ক্ষমা চাইতে। তবে লিং এখনো জুনের উপরে রেগেছিল। জুন এতে লিংয়ের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চায়, সাথে এটাও কথা দেয় আর কখনো ওর কাছ থেকে কিছু লুকাবে না। লিং বলে, আর যদি তুমি নিজের কথা না রাখো? জুন বলে, আমি যদি কথা না রাখি তাহলে আমার জন্য ভয়ঙ্করভাবে মৃত্যু হয়ে যায়। লিং এটাতে রেগে যায় আর বলে, কী সব বলছো তুমি, এসব বলার দরকার নেই। জুন বলে, আচ্ছা ঠিক আছে, যদি আমি নিজের কথা না রাখি তাহলে আমি আমার মুখ কখনোই তোমাকে দেখাবো না। এবার গিয়ে লিং জুনকে ক্ষমা করে দেয়। ওদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। পরের দিন খুব ধুমধাম করে অনুষ্ঠানের সাথে দুজনের বিয়ে হয়ে যায়। উল্লেখ্য বিষয় হলো, এটা কিন্তু শুধু ওদের বিয়ের অনুষ্ঠান নয়, বরং আজকেই জুনের রাজ অভিষেক হয়েছে এবং সেই একই দিনে জুন লিংকে নিজের মহারানী বানিয়েছে। সবাই একে একে ওদেরকে উপহার দিতে থাকে। ঠিক তখনই সেখানে সবার মধ্যে দেখে হাজির হয় জুনের মা। এবার নিজের মাকে দেখে জুন রেগে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? এরপর দেখা যায় জুন নিজের মায়ের সাথে আলাদা করে কথা বলতে আসে। এই মহিলা একসময় জুনকে ছেড়ে চলে গিয়েছিল, তবে এখন যখন জুন রাজা হয়েছে তখন নিজের মায়ের অধিকার ফলাতে এসেছে। জুন ডিরেক্টলি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে এবং পাতা না দিয়ে সেখান থেকে চলে আসে। বাইরে লিং ওর জন্য অপেক্ষা করছিল। জুন আসলে লিং জিজ্ঞেস করে, তোমার মায়ের সাথে কি কথা হলো? জুন লিংকে সবকিছু খুলে বলে এবং এটাও জিজ্ঞেস করে, আমি তাকে ক্ষমা না করে কি কোনো নিষ্ঠুরতম কাজ করেছি? লিং বলে, মোটেই না, সে তোমার খারাপ সময় তোমার পাশে থাকেনি, তুমি একদম ঠিক কাজ করেছো আর আমি সবসময় তোমার পাশে আছি। জুনের মায়ের দাসী জিজ্ঞেস করে, জুন তো আপনার ফাঁদে পা দিল না, তাহলে এখন আমরা কি করব? জুনের মা বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি অলরেডি জুনের ভিতরে এক ধরনের পয়জন পুশ করে দিয়েছি। জুন এখন আমার কন্ট্রোলে থাকবে, আমি যা বলবো তাই ওকে করতে হবে। এরপর কিছুদিন পরের সিন দেখানো হয়। বিষের প্রভাবে জুন প্রায়ই এখন রেগে থাকে, আগের জন্মের মতো। ছোট ছোট কারণে এক একজনকে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। জুন এখন একেবারে আগের জন্মের মতো হয়ে গিয়েছে, মানে আগে যেরকম শয়তান ছিল তেমন। এই খবর যখন লিং জানতে পারে তখন লিং সোজা ওর সাথে দেখা করতে আসে এবং জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো? আসলে জুন এগুলো নিজে থেকে করছে না, জুনের মাথা ঠিকমতো কাজ করছে না। জুন নিজেকে শান্ত করার জন্য লিংকে জড়িয়ে ধরে এবং লিংকে জড়িয়ে ধরতে ও কিছুটা রিলিফ ফিল করে, যেটা আবার বাইরে থেকে জুনের মা দেখে ফেলে। জুনের মা মনে মনে ভাবে, এভাবে চলতে থাকলে উনি জুনকে কন্ট্রোল করতে পারবে না। এরপর আমরা ইয়ানকে দেখি, যে নিজের চোখে দৃষ্টি হারিয়ে ফেলেছিল,
তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ও অজ্ঞান হয়ে পড়ে যায়। দূর থেকে শ্যাং ওকে দেখে ফেলে। শ্যাং ইয়ানকে নিজের সাথে করে নিয়ে আসে। ইয়ান যেহেতু চোখে দেখতে পাচ্ছিল না, এই কারণেও শ্যাংকে চিনতে পারে না। ইয়ান শ্যাংকে বলে, তুমি যদি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারো তাহলে তুমি যা বলবে আমি তোমাকে তাই দেব। শ্যাং এতে রাজি হয়ে যায়। অন্যদিকে জুনের মা জুনকে ডিনারের জন্য ইনভাইট করেছিল। সে এখানে চেষ্টা করতে থাকে জুনকে খাবার খাওয়ানোর, তবে জুন এখানে তার হাতে বানানো খাবার কিছুতেই খেতে রাজি নয়। তারপরও জুনের শরীর খারাপ হচ্ছিল। আসলে জুনের মা এখানে খাবারে নয়, বরং মোমবাতির ভিতরে সেই বিষটা মিশিয়েছিল, কারণ সে জানতো জুন কখনোই তার হাতে বানানো খাবার খাবে না। এবার জুনের উপরে সেই বিষের প্রভাব পড়লে জুনের মা ওকে উস্কাতে থাকে। এই প্রাসাদে এখনো অনেকে জীবিত রয়েছে যারা ছোটবেলায় জুনকে অনেক অত্যাচার করেছে, অনেক মারধর করেছে। জুনের উচিত তাদেরকে গিয়ে মেরে ফেলা, কারণ তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যু, এবং জুনই পারবে তাদেরকে মারতে। এবার এই কথাগুলো শুনে এবং সেই বিষের প্রভাবে জুন তো অনেক প্রভাবিত হচ্ছিল এবং নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। সিন এখানে কাট হলে পরে আমরা লিংকে দেখি যে জুনের জন্য স্যুপ নিয়ে যাওয়ার সময় সামনে কিছু একটা দেখে থমকে যায়। সামনে প্রাসাদের অনেকেরই লাশ পড়ে আছে এবং দাঁড়িয়ে আছে জুন। লিং তো অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি কেন তাদেরকে মারলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে নির্দোষ মানুষদের কখনোই তুমি ক্ষতি করবে না। জুন বলে, তারা নির্দোষ ছিল না, তারা আমাকে ছোটবেলায় অত্যাচার করেছে এবং তুমি তো বলেছিলে অত্যাচারীদের সাজা একমাত্র মৃত্যু। জুন রেগে স্যুপের বাটি ফেলিয়ে দিতে গেলে গরম স্যুপ সোজা লিংয়ের হাতে পড়ে। এবার জুনও নিজের ভুল বুঝতে পারে এবং লিংয়ের হাত দেখতে চায়। জুনের হঠাৎ করে মাথা অনেক ব্যথা হতে থাকে এবং বলতে থাকে, আমি কিছুই করতে চাইনি, তবে কেন এসব করলাম আমি নিজেও জানি না। লিং ওকে শান্ত করার চেষ্টা করে এবং ওকে কিস করে দেয়। এই খবর জুনের মায়ের কাছে পৌঁছে যায়। জুনের মা বলে, এই লিংকে এবার আমার পথ থেকে সরাতে হবে। জুনের মায়ের আদেশে তার দাসী গিয়ে লিংয়ের জন্য প্রস্তুত করা গোসলের পানিতে কিছু একটা মিশিয়ে দেয়। কিছুক্ষণ পরে লিং সেই পানিতে গোসল করে। গোসল করে বাইরে বেরোলে দেখতে পায় জুন ওর সাথে দেখা করতে এসেছে। এখানে জুন ওর সাথে মিলিত হতেই যাবে, তখনই সেই বিষের প্রভাবে জুন সেখানে হ্যালুসিনেশন করতে শুরু করে এবং দেখতে পায় ইয়ান তো ওর রুমেই বসে আছে, যেখানে ইয়ান লিংকে বলছিল, লিং চলো এই জুনকে মেরে আমরা পালিয়ে যাই এবং আমরা অনেক সুখে শান্তিতে একসাথে থাকবো। জুন এগুলো কল্পনাই করছিল এবং ও ছাড়া এগুলো লিং তো দেখতে পাচ্ছিল না। জুন এটা দেখে ভাবে লিং হয়তো ইয়ানের সাথে ওকে চিট করছে। লিং তো বুঝতেই পারে না যে জুনের আসলে হয়েছেটা কি, তবে জুন অনেকটা উত্তেজিত হয়ে পড়ে। তার মধ্যে ইয়ান বারবার ওর ইলিউশনের ভিতরে আসছিল। জুন এবার অনেকটা রেগে গিয়ে লিংয়েরই গলা চেপে ধরে এবং ফোর্সফুলি ওকে কিস করতে শুরু করে। এরপর আমরা জুনকে রাজসভায় দেখতে পাই। তখন সেখানে জুন নিজের মাকে ডেকে আনে এবং গার্ডদেরকে বলে এই মহিলাকে বন্দি করার জন্য। জুনের মা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি আবার কি করলাম? ফ্ল্যাশব্যাকে দেখা যায় জুন যখন লিংয়ের উপরে জোর জবরদস্তি করছিল, লিং তখন ওকে থাপ্পড় মেরে দেয়। এবার গিয়ে জুন নিজের হুঁশে ফিরে আসে এবং নিজের হাতই কেটে ফেলতে চায়, তবে লিং ওকে আটকায় আর বলে, তোমার মা যবে থেকে এসেছে তবে থেকেই তুমি এরকম আচরণ করছো। জুনের আর বুঝতে বাকি থাকে না এসব কিছুর পিছনে ওই মহিলাই আছে, তাই এখন জুনের মাকে বন্দি করা হয়। তবে জুনের মা বলে, আমাকে বন্দি করে তুমি যে সুখে থাকবে তা কিন্তু নয়। তবে জুন এসব কথায় পাত্তা না দিয়ে লিংয়ের সাথে দেখা করতে চলে আসে, তবে কিছু একটা দেখে থমকে যায়। আসলে লিং ঘুমাচ্ছিল এবং তার পাশে ইয়ান বসেছিল। তবে ইয়ানকে দেখে এবার জুন মনে মনে বলতে থাকে, এটা শুধুমাত্র আমার ইলিউশন, তাই নিজের কন্ট্রোল হারালে চলবে না। ইয়ান চলে যেতে গেলে জুন ওর হাত ধরে ফেলে। অদ্ভুতভাবে জুন বুঝতে পারে তার মানে এটা কোনো ইলিউশন নয়, বরং সত্যি সত্যি ইয়ান এখানে এসেছে। ইয়ান হাত ছাড়িয়ে চলে যায়। তবে জুনের মধ্যে আবারও সন্দেহ সৃষ্টি হয়। লিং যখন দেখতে পায় যে ইয়ান এখানে এসেছে, তখন ও ইয়ানের পিছনে যেতে যায়। তবে জুন শক্ত করে ওর হাত ধরে ফেলে এবং ওকে জোর করে সেখানেই বন্দি করে রাখার সিদ্ধান্ত নেয়। লিং বুঝতে পারে জুন আবারও আগের জন্মের মতো শয়তান হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি যে জুনের মায়ের সাথে দেখা করতে আসে। মূলত এটা ইয়ান ছিল না, ইয়ানের দেহের ভিতরে শ্যাংয়ের আত্মা ছিল।
জুনের মা ইয়ানের আত্মাকে নিজের কাছে বন্দি করে রেখেছে, এজন্য বাধ্য হয়ে শ্যাংকে তার কথা মেনে চলতে হচ্ছে ইয়ানকে বাঁচানোর জন্য, কারণ শ্যাং ইয়ানকে ভালোবেসে ফেলেছে। এরপর শ্যাং ফিরে আসে এবং ইয়ানের সাথে নিজেদের আত্মা বদল করে নেয়। ও ইয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে এত কিছু করার পর ও ইয়ানের যোগ্য নেই, তাই ইয়ানকে নীরবে একটা কিস করে সেখান থেকে চুপচাপ চলে যায়। অন্যদিকে জুনের মাথা দিন দিন আরো বেশি বিগড়ে যাচ্ছে। জুন এবার হাল ছেড়ে জেলে নিজের মায়ের সাথে দেখা করতে আসে এবং জিজ্ঞেস করে, আপনি আমাকে কি বিষ দিয়েছেন, দয়া করে তার অ্যান্টিডোট দিন। জুনের মা তখন জুনকে আদর করার ছলে হাত এগিয়ে দেয় এবং তার হাতে একটি ব্রেসলেট ছিল যেটার ভিতরে সে আগে সেই বিষ মিশিয়ে দিয়েছে। বিষের গন্ধ জুনের নাকে যেতে জুন এবার পুরোপুরি বশীভূত হয়ে যায় এবং তালা ভেঙে নিজের মাকে বের করে। জুন এবার পুরোপুরি নিজের মায়ের কন্ট্রোলে চলে আসে। এদিকে ইয়ানের জ্ঞান ফিরতেই ও চারপাশে সেই মেয়েটিকে খুঁজতে থাকে যে ওকে বাঁচিয়েছে। তখন ওর সাথে শ্যাংয়ের দেখা হয়ে যায়। ইয়ান শ্যাংকে জিজ্ঞেস করে, ওই মেয়েটি কোথায়, তুমি কি তাকে দেখেছো? শ্যাং বলে, আমি ওই মেয়েটিকে মেরে ফেলেছি। ইয়ান বলে, তুমি মিথ্যা বলছো তাই না, কারণ ওই মেয়েটা তুমি নিজেই এবং সেটা আমি জানি। শ্যাং বলে, আমি কেন মিথ্যা বলতে যাবো আর তুমি সব কি বলছো? ইয়ান তখন একটি রুমাল বের করে এবং এটা ছিল শ্যাংয়ের রুমাল, যেটা কিনা ইয়ান আগে থেকেই নিজের কাছে রেখে দিয়েছিল। এবার শ্যাংও স্বীকার করে নেয়, হ্যাঁ সেই মেয়েটা আমি। ইয়ান বলে, চলো পুরনো শত্রুতা ভুলে গিয়ে আমরা একে অপরকে বিয়ে করে নিই, আমি তোমাকে ভালোবাসি। শ্যাং এটাতে কি বলবে বুঝতে পারে না। তখনই শ্যাংয়ের মনে পড়ে, যদি ইয়ানের সাথেও সম্পর্ক রাখে ইয়ানের জীবনের বিপদ হতে পারে। তাই শ্যাং চলে যেতে যায়, তবে ইয়ান ওকে ধরে ফেলে। শ্যাং বলে, তুমি কি মরতে চাও নাকি? ইয়ান বলে, তোমাকে পাওয়ার জন্য মরতে হলে আমি সেটা করতেও রাজি আছি। এবার এটা শুনে শ্যাং তো অনেক বেশি নরম হয়ে যায়। সিন ওখানেই কাট হলে পরে আমরা শ্যাংকে দেখি যে লিংয়ের কাছে এসে সমস্ত সত্যিটা বলে দেয় যে কিভাবে জুনের মা জুনকে কন্ট্রোল করছে। আসলে ইয়ানি শ্যাংকে এখানে পাঠিয়েছিল লিংকে সমস্ত সত্যিটা জানানোর জন্য। এরপর লিং নিজের দাসীকে বলে জুনকে ডেকে আনতে, যদি জুন না আসে তাহলে আজকেই জুনের সাথে ওর সমস্ত সম্পর্ক এখানেই শেষ। এরপরে সেখানে জুন আসে। জুনকে দেখে লিং বলে, আমি জানতাম তুমি আসবে। তবে জুন উল্টো ওর গলায় তলোয়ার ধরে, কারণ জুনের মা অলরেডি জুনের মাথার ভিতরে ঢুকিয়েছে লিং নাকি ওর উপরে কালো জাদু করেছে। লিং এখানে বিভিন্ন কথা বলে ওকে শান্ত করার চেষ্টা করে এবং কাছে গিয়ে জুনকে কিস করে দেয়। তো সিন এখানেই কাট হলে পরের সিনে আমরা দেখতে পাই জুন রাজসভায় আসে, যেখানে জুনের মাও উপস্থিত ছিল এবং সে অনেক খুশি ছিল, কারণ যেহেতু রাজাই তার কন্ট্রোলে তার মানে পুরো রাজ্যই তার কন্ট্রোলে। তবে হঠাৎ করে জুন বলে, এই মহিলাকে বন্দি করো। এটাতে জুনের মা শকড হয়ে যায়। জুন বলে, একটা হিংস্র বাঘও কখনো নিজের সন্তানের ক্ষতি চায় না, কিন্তু আপনি একজন মা হয়ে নিজের ছেলের অনেক ক্ষতি করেছেন। জুনের মা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? এতে তখন দেখানো হয় এটা আসলে জুন নয়, বরং জুনের শরীরের ভিতরে লিংয়ের আত্মা ছিল। আসলে ওই সময় কিস করার মাধ্যমে জুনের সাথেও আত্মা বদল করে নিয়েছে। জুনের মা এবার কি বলবে বুঝতে পারে না, তাই লিংকে বলে ওঠে, আমি এগুলো জুনকে ক্ষতি করার জন্য করিনি, বরং এই রাজ্যের উপর প্রতিশোধ নেওয়ার জন্য করেছি। এই রাজ্যে যখন আগের রাজা ছিল তখন আমাদের মুন ক্ল্যানের উপরে ওরা কম অত্যাচার করেনি। লিং বলে, আপনি আপনার ক্ল্যান সম্পর্কে ভেবেছেন, এটা খুবই ভালো কথা, কিন্তু নিজের ছেলের সম্পর্কে কি কখনো ভেবে দেখেছেন যে সে ছোটবেলায় কত কষ্টে বড় হয়েছে? লিংয়ের বলা কথাগুলো শুনে জুনের মা এবার ভেঙে পড়ে। যতই হোক সে তো জুনের আপন মা, যদিও সে জুনের কোনো ক্ষতি করতে চায়নি, শুধু প্রতিশোধ নিতে চেয়েছিল। লিং তার কাছে বিষের অ্যান্টিডোট চায়। জুনের মা এবার কোনো তালবাহানা না করে অ্যান্টিডোট লিংকে দিয়ে দেয় এবং লিং সেই অ্যান্টিডোট খেয়ে নেয়। এরপরে লিং ফিরে আসে এবং আবারও কিস করার মাধ্যমে নিজেদের আত্মার পরিবর্তন করে নেয়। জুন এখন পুরোপুরি সুস্থ ছিল, তবে হঠাৎ করে লিং তো রক্তবমি করতে শুরু করে। শ্যাং আসে লিংকে চেক আপ করার জন্য। মূলত লিং যে আত্মা বদল করার টেকনিকটা ইউজ করেছে তার জন্যই লিংয়ের এই অবস্থা। শ্যাং অনেক প্র্যাকটিস এবং কাল্টিভেশনের মাধ্যমে এই টেকনিকটা ইউজ করতে পারত, কিন্তু লিংয়ের কাছে না প্র্যাকটিস করার সময় ছিল না ও প্র্যাকটিস করেছে কখনো। শ্যাং ওকে সতর্ক করে, এই টেকনিক ইউজ করলে হয়তো লিংয়ের প্রাণও চলে যেতে পারে, কিন্তু তারপরও লিং কোনো কথা শোনে না, কারণ এখন এই একটাই উপায়
যেটা করেও জুনের মায়ের থেকে জুনকে বাঁচাতে পারবে। এখন লিংয়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। লিংয়ের বাঁচার কোনো উপায় ছিল না। লিং এই বিষয়ে জুনকে কিছু বলতে নিষেধ করে, তবে বাইরে থেকে জুন সব কিছুই শুনে ফেলে। তারপরও জুন এটা বুঝতে দেয় না লিংকে যে ও সব কিছু জেনে গিয়েছে। পরের দিন লিং অনেক সুন্দর করে সেজেগুজে তৈরি হয়েছিল, কারণ আজ জুন ওকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। দুজনে মিলে বাজারে চলে আসে। জুন ওকে সুন্দর একটা হেয়ার পিন কিনে দেয়। এরপর দুজনে একসাথে দিয়ানসিং টেম্পেলে চলে যায়, যেখানে লিং ভিতরে গিয়ে প্রে করতে থাকে। জুন বাইরে থেকে নজর রাখছিল। তবে হঠাৎ করে লিংয়ের শরীর অনেকটা খারাপ হয়ে যায়। এবার লিংয়ের এত শরীর খারাপ হতে দেখে জুন তাড়াতাড়ি শ্যাংকে ডাকতে যেতে চায়, তবে লিং ওকে যেতে দেয় না, কারণ লিং নিজেও বুঝতে পেরেছিল ওর হাতে আর বেশি সময় নেই। এখন আর কোনো কিছুতেই লাভ হবে না। লিংয়ের এই অবস্থা দেখে জুন অনেকটা চিন্তায় পড়ে যায়। তবে লিং সেখানেই মারা যায়, যেটা দেখে জুন চিৎকার করে কান্না করে ওঠে। সিন এখানেই কাট হয়। আমরা কিছু বছর পরে সিন দেখি, যেখানে একজন গল্পকার সবাইকে তিয়ানসিং টেম্পলের সামনে দাঁড়িয়ে তাদের রাজার এই গল্পটা শোনাচ্ছিল। এত বছর কেটে যাওয়ার পরও লিংয়ের মৃত্যুর শোক এখনও জুন কাটিয়ে উঠতে পারিনি। জুন এখন একটা জিনিসের জন্যই অপেক্ষা করে, সেটা হলো ওর নিজের মৃত্যু। এমনই একদিন ওর চোখের সামনে একটি ঝোনাকি পোকা চলে আসে। জুন হঠাৎ করে নিজেকে জীবন ও মৃত্যুর দ্বারপ্রান্তে আবিষ্কার করে। ও বুঝতে পারে ফাইনালি ও মৃত্যুবরণ করেছে। তখন একটি লাল কাগজ উড়ে ওর কাছে আসে, যেখানে লেখা ছিল, আমি জুনের সাথে পরের জন্মে আবারও দেখা করতে চাই, জুনের সাথে থাকতে চাই। জুনের মনে পড়ে যায় যখন ওরা শেষবারের মতো তিয়ানসিং টেম্পেলে গিয়েছিল, তখন লিং এই উইশটা লিখে গাছে বাঁধিয়ে দিয়েছিল। অবশ্য তখন জুনকে সেটাও দেখতে দেয়নি। জুন এতে মুচকি হাসে। এরপর আমরা কয়েকশো বছর পরে সিন দেখতে পাই, যেখানে আমরা একটি ক্যারেজের ভিতরে আঙ্কেল ডিংকে দেখি। আঙ্কেল ডিংয়েরও পুনর্জন্ম হয়েছে, কিন্তু তার চরিত্রে একটুও বদল আসেনি। আঙ্কেল ডিং ক্যারেজে এই লোকটির সাথে বসে দুর্নীতি করার প্ল্যান করছিল, তবে হঠাৎ করে ক্যারেজ ভেদ করে একটি ছুরি আসে ওই লোকটিকে মেরে দেয়। আসলে এটা আর অন্য কেউ নয়, বরং জুন। জুনকে দেখে আঙ্কেল ডিং ভয় পেয়ে জিজ্ঞেস করে, তুমি কে? জুনের কোনো উত্তর না দিয়ে আঙ্কেল ডিংকে সেখানেই মেরে দেয়। জুন এই জন্মে এই রাজ্যের একজন কমান্ডার। আমরা এখানে শ্যাংকেও দেখি, যে এই জন্মে জুনের বিশ্বস্ত গার্ড। রাতের বেলা জুন একটি ফুলের তোড়া হাতে নিয়ে ল্যান্টার্ন ফেস্টিভ্যালে গিয়ে লিংয়ের জন্য অপেক্ষা করছিল। আগের জন্মে ঠিক এই জায়গায় ওদের দেখা হয়েছিল। সামনে থেকে তখন লিং দৌড়ে আসতে থাকে, যেটা দেখে জুন অনেক খুশি হয়ে যায়। তবে লিং তো এখানে ওকে চিনতে পারে না, বরং এড়িয়ে চলে যায়। জুন এতে শকড হয়ে যায়। আসলে জুনের আগের জন্মের কথা মনে ছিল, তবে লিংয়ের আগের জন্মের কিছুই মনে ছিল না। এভাবেই সব কিছু আগের মতো হতে থাকে। তবে জুন সবসময় লিংয়ের উপরে নজর রাখত, যাতে লিংয়ের কোনো বিপদ না হয়। লিংও এটা বুঝতে পারে যে ওর উপরে কেউ নজর রাখছে, তবে সেখান থেকে তাড়াতাড়ি করে জুন পালিয়ে যায়। লিং এবার এটা নিয়েই চিন্তায় পড়ে যায়, কে এমন যে ওর উপরে নজর রাখছে। লিং এটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে লোকটি ওর উপরে নজর রাখছে সে সবসময় ওকে বিপদ থেকে বাঁচাচ্ছে। তার মানে লিং কোনো বিপদে পড়লে সে অবশ্যই ওকে বাঁচাতে আসবে। এটা ভেবেই লিং তখন পানিতে লাফ দিতে যায়, তবে তার আগে জুন সেখানে এসে ওকে বাঁচিয়ে নেয়। লিং বুঝতে পারে তার মানে এটাই সেই লোক। লিং সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? নাহলে সবসময় কেন আমার উপরে নজর রাখো? জুন এতে সোজাসুজি উত্তর দেয়, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। লিং বেশ লজ্জা পেয়ে যায় আর বলে, তাহলে তুমি আগে কেন বলনি? জুন বলে, কারণ এখনও আমার অনেক কাজ বাকি আছে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, যার জন্য আমাকে একটা লম্বা অভিযানেও যেতে হবে। আমি চাই না ভালোবাসার কথা বলে তোমাকে অনেক দিন ধরে অপেক্ষা করাতে, এজন্যই বলিনি। লিং বলে, সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করব। জুন এতে খুশি হয়ে যায় এবং বলে, তাহলে আমিও তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। ও বিদায় দিয়ে সেখান থেকে চলে যায়। লিং অনেক খুশি ছিল, অবশেষেও একটি ভালোবাসার মানুষ পেয়েছে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছু বছর পেরিয়ে যায়। আমরা একটি বিয়ের অনুষ্ঠান দেখি, যেখানে বাবা মায়ের আসনে লিংয়ের বাবা মা বসেছিল।
মূলত এটা ইয়ান এবং শ্যাংয়ের বিয়ে হচ্ছিল। একে অপরকে বুক করার সময় শ্যাং বলে, হাজবেন্ড, যদি তুমি আমাকে বিয়ে না করতে তাহলে আমি তোমাকে বিষের অ্যান্টিডোট দিতাম না। ইয়ান রেগে বলে, তুমি আগের মতোই শাকচুন্নি রয়ে গেছো। লিংয়ের মা খেয়াল করে সবাই উপস্থিত থাকলেও লিং এখানে উপস্থিত নেই। আর থাকবেই বা কী করে, লিং তো ক্যারেজে করে পালিয়ে যাচ্ছে। আসলে ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে, বাবা মা তো এখন ওকে বিয়ের জন্য প্রেশার করবে, কিন্তু লিং তো জুনকে বিয়ের জন্য কথা দিয়েছে। তখনই ক্যারেজ হঠাৎ করে থেমে যায়। লিং বাইরে বেরিয়ে আসে কি হয়েছে দেখার জন্য, তবে সেখানে ক্যারেজ চালক ছিল না। তখনই কেউ একজন পিছন থেকে ওকে টান দেয়, যেটার অন্য কেউ নয় বরং জুন ছিল। জুন এখন একজন ইম্পেরিয়াল মাস্টার হয়ে গিয়েছে। লিং এটাতে অনেক বেশি অবাক হয়ে যায়। জুন বলে, অবাক হওয়ার কিছুই নেই, আমি চাইলে রাজাও হতে পারতাম, কিন্তু আমি রাজা হতে চাই না, কারণ রাজা হলে আমি আমার অর্ধেক স্বাধীনতাই হারিয়ে ফেলতাম। এই জন্মে আমি শুধুমাত্র তোমার সাথে স্বাধীনভাবে বাঁচতে চাই। লিং এতে খুশি হয়ে যায়। জুন ওকে জিজ্ঞেস করে, তো এখন বলো, তুমি কি আমাকে বিয়ে করবে? লিং তো এক কথায় বিয়ে করতে রাজি হয়ে যায়। জুন তখন ওকে কিস করে এবং এই দৃশ্যের মাধ্যমেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করছি ড্রামাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।